জানেন এই মুহূর্তে আবারও এই রাজ্যের শাসক দলের পক্ষ নিয়ে কেউ কেউ এটা বলতে শুরু করেছে যে দিল্লির একটা বড় বিপদ, তারা এই রাজ্যটা দখল করে নেবে। তথাকথিত প্রগতিশীলদেরও একটা অংশ এইভাবে ভাবছে যে একটা ফ্যাসিস্ট শক্তি, তাকে প্রতিহত করতে হবে। প্রতিহত করতে হলে এর যে অন্যায়গুলো, সেগুলোকে আমাদের চোখ বুজে থাকতে হবে দেখে, এবং তাহলে যা চলছে চলতেই থাকবে। বিকল্পটা কি? সত্যি তো দিল্লির শাসকটা ভয়ঙ্কর শাসক। এখানে যদি সেটা দেখে, এখানটা মীরাতুন্দি বলে দিয়েছেন যে কিভাবে গত এতগুলো বছর ধরে দুবার তারা জিতে এসেছে, তিনবার। তারপরে যারা যা করেছে, সত্যি খুব ভালো কাজ কিছু করেছে গণতন্ত্রের জন্য, সেটাও কি খুব ভালো উদাহরণ। এটা তো বলে দিতে হবে। বিশিষ্ট জনেরা, প্রভাবশালী মানুষরা যদি তাদের কাছে এই বার্তাটা দিতে না পারেন, তাহলে তা তারা শুধরাবেনও না। বরং আমরা কি দেখছি, প্রভাবশালী মানুষজন তাদের কাছে তাদের সুরে সুর মেলাচ্ছে, তাদের পদানত হচ্ছে, যেটা মীরাতুন্দি বললেন যে খাঁচায় বন্দী হয়ে গেছেন তারা। তাহলে মানুষ কোথায় যাবে? একেবারে সাধারণ মানুষ কাদের থেকে প্রেরণা পাবে? দেখুন, মীরাতুন্দির মতো মানুষ যখন সহ আলোচক হিসেবে থাকেন, তখন কিছু বলাটা খুব সমস্যা হয়ে যায়। মীরাতুন্দিকে শ্রদ্ধা জানাই, এবং যারা স্ক্রিনের ওপারে আমাদের কথা শুনছেন তাদেরকে সম্মান জানাই, নমস্কার জানাই। এখন সমস্যাটা হচ্ছে যে আমরা যখন সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ড দেখেছিলাম, এক ঝাঁক বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, লেখক, অভিনেতা, অভিনেত্রী এবং বিভিন্ন সমাজ আন্দোলনে যারা মানে একেবারে প্রখ্যাত ব্যক্তিত্ব, তারা ঝাঁপিয়ে পড়েছিলেন। এবং তখন আমাদের মনে হয়েছিল যে এরা বোধহয় সত্যি পশ্চিম বাংলাকে একটা মানে মানুষের কষ্ট দেখে এরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে, এবং বাম সরকারের আমলে যে অবস্থা, সেইটার অবসান করে একটা উজ্জ্বল সূর্য আনতে চাইছে। কিন্তু ভ্রান্তিটা আমাদের এই সরকার আসার পরই ভেঙে যায়। এবং সর্বভারতীয় ক্ষেত্রেও যদি আপনি দেখেন, ইউপিএ সরকার চলে যাওয়ার অন্যতম কারণ ছিল আন্না হাজারের নেতৃত্বে যে দুর্নীতি বিরোধী আন্দোলন হয়েছিল। এবং তখন আমরা অনেকেই বিশ্বাস করেছিলাম যে সত্যিই তো কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার দুর্নীতিতে আকণ্ঠ ডুবে। এবং আন্না হাজারেজির কথা বিশ্বাস করে আমরা কিন্তু এই ইউপিএ সরকারের থেকে আমরা সাধারণ মানুষ আমরা সমর্থন প্রত্যাহার করে নিয়েছিলাম, এবং নরেন্দ্র মোদীজি ক্ষমতায় এসেছিলেন। এবার অদ্ভুত সমাপতন দেখুন, পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাসীন হওয়ার সঙ্গে সঙ্গে কয়েকটি বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদ দিয়ে সমস্ত, সেই টালিগঞ্জের ঝিঙ্কু মামনিদের থেকে শুরু করে তথাকথিত যারা সেলিব্রিটি, তারা প্রায় সবাই ওই এঁটো কাটা কমিটিতে ঢুকে পড়লেন, এবং তাদের প্রতিবাদটা বড়ই সিলেক্টিভ হয়ে গেল। মাননীয় মুখ্যমন্ত্রী যে বিষয়ে প্রতিবাদ করেন, একমাত্র সেই বিষয়েই তারা প্রতিবাদ করছেন, অন্য কোনো বিষয় কিন্তু তাদের প্রতিবাদের মধ্যে আসছে না। আবার দিল্লির ক্ষেত্রে আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী সরকার আসার পরে একটার পর একটা ব্যাপক বিশাল দুর্নীতি হয়েছে। এবং আমি খুব দায়িত্ব নিয়েই বলছি, সুপ্রিম কোর্টকে ম্যানেজ করে, সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের একাংশকে কিনে নিয়ে বিভিন্ন রায় তারা বার করে এনেছেন, কিন্তু তার মানে তাদের দুর্নীতিটা অস্বীকার করা যাবে না। যেমন ধরুন, একটা রাফায়েল বিমান আগের সরকার কিনছিলেন 521 কোটি টাকা দিয়ে, সেইটা এই সরকার কিনছেন একই বিমান, সেই চুক্তি বাতিল করে দিয়ে 1526 কোটি টাকা দিয়ে। স্বাভাবিকভাবে এটা যে দুর্নীতি, এইটা নিয়ে প্রশ্ন থাকার কথা নয়। নির্বাচনী বন্ড, সুপ্রিম কোর্ট বললেন যে এটা বেআইনি, সংবিধান বিরোধী, কিন্তু সেই সুপ্রিম কোর্ট এই নির্বাচনী বন্ডে বিজেপি যে ব্যাপক মানে সব থেকে বেশি যে অর্থ পেল, এবং তার বিনিময়ে বিভিন্ন বেআইনি কাজে বিভিন্ন কর্পোরেটদের সাহায্য করলো বা কর্পোরেটদের পাইয়ে দিল, সেই টাকাটা কিন্তু ফেরতের কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট করলেন না।
এবং দেখুন আন্না হাজারেজি কিন্তু তাকে আর পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কিন্তু আর কোনো দুর্নীতি দেখতে পাচ্ছেন না। অর্থাৎ ফলত একটা জিনিস আজকে স্পষ্ট হয়ে গেছে যে পশ্চিমবাংলার ক্ষেত্রে যে বুদ্ধিজীবীরা, তথাকথিত বুদ্ধিজীবীরা তখন মানুষের বিবেক জাগানোর কাজে এগিয়ে এসেছিলেন, তারা ছিলেন ভাড়া করা বুদ্ধিজীবী। এবং যে সর্বভারতীয় ক্ষেত্রেও আন্না হাজারেজিরা যে আন্দোলন করেছিলেন সেটাও ছিল ভাড়া করা আন্দোলন। কারণ তা না হলে, তারা যদি সত্যি দুর্নীতির বিপক্ষে থাকতেন, তারা যদি শাসন ক্ষমতায় অনিয়ম, জনবিরোধিতার বিরুদ্ধে থাকতেন, তাহলে আজকেও তারা সোচ্চার থাকতেন। হ্যাঁ, ব্যতিক্রম অবশ্যই আছেন। আমার পাশে মীরাতুর্দি বসে রয়েছেন, ব্যতিক্রম। অশোক গাঙ্গুলি আছেন, ব্যতিক্রম। এরকম অনেকে আছেন যারা ব্যতিক্রম, কিন্তু ব্যতিক্রমী নিয়মটাকে প্রতিষ্ঠা করে। সুনন্দ এবং সান্যাল আমাদের ছিলেন। অবস্থাটা কোথায়, হ্যাঁ, এরকম অনেকে আছেন। এবং মীরাতুন্দি যে ভয়ের কথাটা বললেন, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম এসেই করে দিয়েছেন। অশোক গাঙ্গুলি তিনি ছিলেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তা তিনি মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসেবে এমন সব নির্দেশ দিচ্ছিলেন যাতে তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ভয়ঙ্কর সমস্যায় পড়ে যাচ্ছে। তখন তারা করলেন কি, একজন ইন্টার্নকে তারা হাজির করলেন এবং তিনি তার ব্লগে, একটা ব্যক্তিগত ব্লগে লিখলেন যে অশোক গঙ্গোপাধ্যায় তার শ্লীলতাহানি, যখন তিনি অশোক গঙ্গোপাধ্যায় কাছে ইন্টার্নের কাজ করতেন। মজার ব্যাপার হলো, সঙ্গে সঙ্গে মানে বিপ্লবীরা লাফিয়ে উঠলেন যে এরকম চরিত্রহীন মানুষকে মানবাধিকার কমিশনে রাখা যায় না, তাকে তাড়াতে হবে। এবং মহামান্য সুপ্রিম কোর্ট তার এখতিয়ারের বাইরে গিয়ে, অশোক গঙ্গোপাধ্যায় সুপ্রিম কোর্টের একজন বিচারপতি ছিলেন, তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়ে, কোনো এফআইআর না করে, তারা সিদ্ধান্ত নিয়ে নিলেন যে ওই ইন্টার্নের বক্তব্যে সত্যতা আছে। আপনি খোঁজ নিয়ে দেখবেন আজও ওই ইন্টার্ন ভারতবর্ষের কোনো থানায় কোনো এফআইআর করেননি, লিখিতভাবে হোক বা মৌখিকভাবে হোক। কিসের ভিত্তিতে সুপ্রিম কোর্ট মনে করলেন অশোক গঙ্গোপাধ্যায়ের সামাজিক সম্মান একেবারে ধুলোয় মিশে গেল, উনি পদত্যাগ করতে বাধ্য হলেন এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যানশিপ থেকে উনি ছেড়ে দিলেন, পদত্যাগ করলেন, ব্যাস। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই যে সত্যি অশোক গঙ্গোপাধ্যায় একজন চরিত্রহীন মানুষ, তিনি ওই ইন্টার্নের চরম সর্বনাশ করেছেন, তাহলে মহামান্য সুপ্রিম কোর্ট তার শাস্তির কি বিধান করলেন? শাস্তিটা কি এটা, আমি যদি কাউকে ধর্ষণ করি, কাউকে যদি যৌন নির্যাতন করি, আমার থেকে বয়সে অনেক ছোট কোনো মহিলাকে পেশার সুযোগ নিয়ে যে সে আমার কাছে ইন্টার্নের কাজ করছে, এর থেকে বড় অপরাধ তো হয় না। তাহলে ওই মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের পদটা ছেড়ে দিলেই কি তার সব শাস্তি হয়ে গেল? দেখুন, সুপ্রিম কোর্টও চুপ এবং সবাই চুপ। এবং এইটা করে মাননীয় একটা বার্তা দিয়ে দিলেন যে কেউ বিবেকের ডাকে সাড়া দিলে তাকে কিন্তু অশোক গঙ্গোপাধ্যায় করে দেবে। আমি এখানে আলোচনাতে আসবো, আপনার কাছে আসবো মীরাতুন্দির কাছে। এই জায়গায় খুব একটা জায়গায় এসেছে মীরাতুন্দি, এই যে বারবার করে আমাদের যেটা বলা হচ্ছে যে একটা বড় বিপদের সামনে আমরা, আপনি নিশ্চয়ই মানবেন যে তথাকথিত কিছু বিশিষ্ট জন তারাও কিন্তু ঠিক এই মুহূর্তে এভাবে বলছে যে আর কিছু না হোক, এ রাজ্যে তো তবু একটা অবিজেপি সরকার রয়েছে, ফলে এই মুহূর্তে এদেরকে ব্যতিব্যস্ত করাটা উচিত নয়। এই যে বলাটা, এটা আসলে নাগরিকদের উপর একটা কিছু চাপিয়ে দেওয়া নয়, যে নাগরিকরা কি সিদ্ধান্ত নেবে, সাধারণ মানুষ কি সিদ্ধান্ত নেবে, সেটা যেন তাদের উপর একটা চাপিয়ে দেওয়া। মানে এক্ষেত্রে এই বিপদটা তো রয়েছে, কিন্তু আবার এই বিপদটার মোকাবিলা করব কিভাবে দিশাহীন ভাবে আমরা যদি এই সরকারকে সমর্থন করি, মানে মানুষের অবস্থানটা কি হয়? মানুষ তো এখানে বিভ্রান্ত হচ্ছে। শ্যামল বাবু যেভাবে সমস্যাগুলোকে বিভিন্ন দিক থেকে, মানে দুই দেশের পরিপ্রেক্ষিতে একদম উনি এই লড়াইটা লড়ছেন বিরাজিনী, আমি ওনারা এই লড়াইটা নিরন্তর লড়ে যাচ্ছেন, কারণ ওনারাও একটা বঞ্চনা, ভয়ঙ্কর বঞ্চনার মুখোমুখি। একদম, একেবারে। তো দুই দেশের পরিপ্রেক্ষিতে ব্যাপারটা কি চলছে, আসল ব্যাপার যেটা, বিপদটা যেটা হচ্ছে মানুষ মনুষ্যত্ব হারাচ্ছে। আমার তো মনে হচ্ছে ক্রমে 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 পৃথিবী থেকে মানুষ লুপ্ত হয়ে যাচ্ছে। সব ব্যক্তি আছে, কিন্তু ব্যক্তিগুলি মানুষ কিনা, ওই শ্যামলবাবু একটা বাক্য বলার সময় মানুষ বলতে গিয়েও আবার বললেন ব্যক্তি, লক্ষ্য করলাম
খুবই খুবই তাৎপর্যপূর্ণ ওনার এই বিষয়ে, মানে ইঙ্গিতবাহী। পরিবর্তন করে নেওয়াটা শব্দটা। এখন ব্যক্তি প্রচুর আছে, প্রাণী, মানুষ নামক প্রাণী প্রচুর আছে, কিন্তু মানুষ বোধহয় ধীরে ধীরে লুপ্ত হয়ে যাচ্ছে। তা না হলে দুটি দেশের কথা কিভাবে, দুটো দেশের চারিত্রিক যে রীতিনীতি, চারিত্রিক দেশীয় রীতিনীতি বলছি আমি, একটা ধর্মনিরপেক্ষ দেশ আর পাশের দেশটা তো ছিল বাংলাদেশ। সেই বাংলাদেশের বাংলাদেশিপনা, তারা বাঙালি জাতির দেশ, আর আমরা হচ্ছে আরো গৌরবপূর্ণ একটি দেশের বাসিন্দা, যেখানে যে যার ধর্ম নির্বিবাদে পালন করতে পারে। বাংলাদেশেও তাই, তারা বাঙালি হলো, বাংলা ভাষার মর্যাদার জন্য লড়াই করলো। একদম। তারাও কিন্তু ধর্মটাকে বাঁ পাশে অথবা ডান পাশে কোনো একটা পাশে রেখে দিয়ে তার বাঙালি পরিচয়টাকে বড় করে তুললো। কিন্তু সব ভেস্তে গেল। এতক্ষণে আমি শুনছিলাম শ্যামলবাবুর কথা, তাতে বারবার মনে হলো ভেস্তে গেল, এবং সেটা উনি বলেছেন ভেস্তে গেছে কি করে। না, ওখানকার মৌলবাদীরা তারা বাংলাদেশটাকে ধ্বংস করে আবার পাকিস্তান ও ইসলামিক রাষ্ট্রে পরিণত করতে চাইছে। আমাদের ধর্মনিরপেক্ষ দেশের মৌলবাদীরা মাথায় বসে আছেন, তারা চাইছে যে সব ধর্মনিরপেক্ষতা এগুলো ফালতু, দেশটা হবে আমার, ওটা হচ্ছে মুসলমানদের দেশ, এটা হবে হিন্দুদের দেশ। এবং আমার যেটা বলার কথা, সেটা বিপদটা সেইখানে, এই দুপক্ষের কেউই ধার্মিক না। ওরাও মুসলমান হিসেবে, মৌলবাদী মুসলমান, ওরাও ধার্মিক না। এখানে যে হিন্দুত্ববাদীরা ধর্ম করছে, তারাও ধার্মিক না, একেবারেই না। কোনো ধর্ম, আমি ধর্ম নিয়ে আমাদের কি বিশ্বাস তার মধ্যে আমি যাচ্ছি না। যারা ধর্ম পালন করেন তাদের অন্তত এটুকু বোধ আছে যে আমাদের ঈশ্বর আছে, আমাদের মাথার উপরে, তিনি সবাই সব দেখছেন, ইত্যাদি ইত্যাদি বিশ্বাস। মানুষ আমাদের উপর অত্যাচার করলে তিনি আমাদের বাঁচাবেন, এই কথা যারা মানে, তারা মানুষকে মানুষের শত্রু বলে গণ্য করবে কেন? করে না। অথচ আমরা দেখছি এই ধার্মিক লোকেরা, ও দেশের ধার্মিক, তারা বলছে আমাদের দেশটা মুসলমানদের দেশ, এরা বলছে আমাদের দেশটা হিন্দুদের দেশ। মাঝখান থেকে আমি যুক্তিবাদী মানুষ, ধর্ম অত বুঝি না, যুক্তিবাদী মানুষ হিসেবে আমার মনে হয়, যেটা শ্যামলবাবুর কথাতে খুব স্পষ্ট হয়েছে, যে এখানে থেকে বসে ওই দীপু দাসের হত্যার নিন্দা করা হচ্ছে, সংখ্যালঘু হত্যা এবং বিশেষ ধর্মাবলম্বীর হত্যা, এই দেশটা নিন্দা করছে। সেই দেশে আবার আসামে কাদের হত্যা করা হয়েছে, কাদেরকে স্বীকার করা হয়েছে যন্ত্রণার শিকার? বাঙালি। আমার মনে হয় দুই কথা যে আপনি বললেন, এদেরকে যে আসামে স্বীকার করা হয়েছে অপরাধ, নিজেরা অপরাধী বনে ওদেরকে হত্যা করার অপরাধ করেছে, তারা সেখানে বাঙালি আসামে বিভাজন করেছে। তো বিভাজন করার এই রীতি, এবং আবার এরাই ওই দেশের নিন্দা করছে, নিজেরা এখানে আবার আখলাকের কথা তুললেন উনি, মুসলমান ধর্মাবলম্বী যারা, তারা ভয়ঙ্কর অপরাধী, সংখ্যালঘু আবার তারা এই দেশে। তো ওখানকার সংখ্যালঘু নিধন হলে নিন্দনীয়, একদম। এই তো সংখ্যালঘুকে আমি নিন্দা করি ওদের যদি, আমার জন্য সেটা নিন্দনীয় কাজ নয়। আমার তো লজিক্যাল মাথা, যুক্তিবাদী মাথা, আমি ভেবে পাই না মানুষ হয়ে এরা নিজেদের এই দোষগুলো ধরতে না কেন, আত্মসমালোচনা করতে পারে না কেন? তার উত্তরটা দিই, খুবই পারে, সব জানে, জেনে শুনে চতুরালি করে, চাতুর্য করে, কৌশল করে। এরা কেউ ধার্মিক না, এরা শুধু ক্ষমতাটাকে বোঝে খুব ভালো করে, ক্ষমতাটাকে মুঠোয় নিতে চায়, ক্ষমতাটাকে ভোগ করতে চায়, লুটপাট করতে চায়, শুধু নয়, চেটে পুটে খেতে চায়। আরেকটি কথা এখানে আমার খুব মনে হয়, আমাদের দেশের কথা, এটা এই তো দেশে দেশে কি যে সুন্দর সমস্ত সংখ্যালঘুদের নিধন, এক দেশে, অন্য দেশে হলে সেটা নিন্দনীয়, নিজের দেশে হলে ওটা আমার ধর্মকে বাঁচানো, ও সংখ্যালঘু যারা অন্য ধর্ম বিধর্মী ওদেরকে। আরেকটা গোমাংসের খাওয়ার কথা তুলেছেন শ্যামলবাবু, কিন্তু সেক্ষেত্রে আমার আরো একটা প্রশ্ন মনে হয়, উত্তর পাই না। গোমাংস তো খ্রিস্টান ধর্মাবলম্বীরাও খায়, একদম। তাহলে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অপরাধী নয়, কেবল ইসলাম ধর্মাবলম্বীরা অপরাধী?
এটাও তো আমি বুঝতে পারি না। আমি কিন্তু অত্যন্ত নিরীহ ভাবে প্রশ্নটা তুলছি। হ্যাঁ, একটা ধর্মের গোমাংস খায় বলে 1 লাখকে মারা হয়, রেখেছে বলে মেরে ফেলা হয়েছে, ঠিক সেই একই কারণে খ্রিস্টানদেরও মারা হয়েছে, আমরা জানি। সেরকম সন্ন্যাসী মানুষ, তার পরিবারকে পুরো শেষ করে দেওয়া হয়েছে প্রায়, সেটাও জানি। কিন্তু গোমাংস খাওয়ার অপরাধী নয়। তারা গোমাংস খায়, কিন্তু তাদেরকে ধরে এরা গোমাংস ভোগী ভক্ষণ করে, এদেরকে আমরা অপরাধী বলে গণ্য করবো, এটা কিন্তু দেখা যায় না। অতএব একটাই উত্তর, ওই যে ব্রিটিশরা বলে গিয়েছিল না, ডিভাইড অ্যান্ড রুল। এই ডিভাইড অ্যান্ড রুল, বিভাজন করে দাও, শাসন করো। আর শাসন করা মানে হচ্ছে ক্ষমতাটাকে নাও, বগল দাবা করে নাও। আর একটা কথা আমার ভীষণ মনে হয়, আমাদের দেশের সম্পদ তাহলে তো অগণিত সম্পদ, সেই সম্পদের মধ্যে কোনো সীমারেখা নেই। তা না হলে এরা এত ভোগবাদী, এত লুটপাট, একবার ক্ষমতায় বসলে আর ছাড়তে চায় না। আমাদের মহারানীকে, দেশের রাজ্যের যিনি মহারানী, তাকে দেখে তো বোঝা যায় একেবারে নিষ্কপদ্যক ছিলেন যিনি, তিনি আজকে কোটি 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 সম্পদের অধিকারী। সেগুলো তো দেশ থেকেই পাওয়া গেছে। এইরকম সম্পদশালী একটি দেশ, যেটা লুটের শিকার হচ্ছে এইরকম ক্ষমতাধারীদের হাতে, ক্ষমতা পেয়ে দেশ লুটপাট করবে, দেশের সম্পদ লুটপাট করবে। দুর্ভাগ্য কোথায় জানো? এই সম্পদগুলো থেকে বঞ্চিত হচ্ছে আমাদের দেশেরই মানুষজন। 80% মানুষ আজও সেই কোন 75-76 সাল ধরে, 75-76 বছর ধরে 80% রয়ে গেল ক্ষুধার্ত, চাকরি হারা, অন্য হারা তো বটেই, শিক্ষা হারা, সমস্ত কিছু থেকে হারা, চিকিৎসা হারা। তারা রয়েই গেল, রয়েই গেল, রয়েই গেল। অথচ দেশটার সম্পদ এত বেশি যে সেই সম্পদ হারানোর ভয়ে একেবারে এরা আঁকড়ে থাকে। আর কোন কোন পদ্ধতি অবলম্বন করবে, কোন কৌশল অবলম্বন করবে, সেটার জন্য উন্মত্ত হয়ে থাকে। এবারে আমি খুব সরলীকরণ একটা করছি হয়তো, এরা করছে ধর্মীয় বিভাজন, সেটা এখন এদের কাজে লাগছে বলে করছে। আমি একেবারে শপথ করে বলে দিতে পারি আজকে, যে মুহূর্তে দেখবে যে ধর্মের তাসটা আর খেলানো যাচ্ছে না, মানুষের মধ্যে ঢোকানো যাচ্ছে না, সেই মুহূর্তে তারা ধর্মবাদ দিয়ে অন্য কিছু অবলম্বন করবে। যারা আজকে ধর্ম নিয়ে খেলছে, ধর্ম নিয়ে বিভাজন করে ক্ষমতা লুটপাট করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে। আর একজন কি করছে, এই ধর্ম নিয়ে যারা লুটপাট করতে চাইছে, ধর্মীয় বিভাজনকে নিয়ে খেলছে যারা, তাদের সেই ধর্মীয় বিভাজন নিয়ে খেলাটা নিয়ে আবার বিভাজন করছে। আমরা ওইসব মুসলমানদের আলাদা চোখে দেখি না, ওরা কিন্তু সাংঘাতিক দেশবাজ, দেশ মানে দয়বয়কার মধ্যন্যস্য, দেশবাজ এবং দেশ বিরোধী। ওরা যদি ক্ষমতায় আসে সর্বনাশ।